আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনে দিবেন, নির্বাচনের জন্য হবে, জনগণই যখন সিদ্ধান্ত দিবে, সেখানে আওয়ামী লীগকে আপনি বাধা দিবেন কেন? কোন যুক্তিতে? আমার শত্রু আওয়ামী লীগ, কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু জনগণের শত্রু তো আওয়ামী লীগ না। জনগণ আওয়ামী লীগের শত্রু কিনা সেটা পরীক্ষা করার জন্য তাকে ভোটের মধ্যে আনেন না, তাকে দিবেন না কেন? আপনি ইনক্লুসিভ বলতেছেন, অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে নির্বাচন করে বলতেছেন, তাহলে আওয়ামী লীগকে বাদ দিবেন কেন? কি কারণে বাদ দিবেন? তাহলে আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে বাদ দিয়েছিল, আওয়ামী লীগ যে ওই জামাতকে বাদ দিয়েছিল, তাহলে সেটা সঠিক ছিল? তাহলে কি বলতে চাচ্ছেন সেটা সঠিক ছিল? আমি তো মনে করি না, আমি দৃঢ়ভাবে বলছি এটা সঠিক ছিল না। কাজে আজকে আওয়ামী লীগ রাজনীতিতে আসলে থাকলে আমার অসুবিধা কোথায়, সমস্যাটা কোথায়? এবং ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগকে কেন ইনক্লুসিভ করবে না? এতদিন তো ছিল আওয়ামী লীগ তাকে ক্ষমতা থেকে সহায়তা চায়, বাকি সবাই তার পক্ষে ছিল, কিন্তু এখন তো নির্বাচনের পক্ষে সবাই যখন চলে যাবে, তখন তো প্রমাণ হবে যে কেউই ডক্টর ইউনূস সাহেবকে চায় না। ইউনূস সাহেব কেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন? এবং বিদেশিরা চাপ দিবে কেন? এটা তো স্বাভাবিক। আপনি ইতিমধ্যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সব রাজনৈতিক দলের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং দেখেন আমার কি বলে সংস্কার কমিটি, দেখেন কি বলবো সারাদের, এরা যে কত বড় হারামি, দেশে কত বড় বিশ্বাসঘাতক। তারা গেছে সেই কাশিমবাজার কুটিতে, তারা গেছে গতকালকে চার্জ ডিএফএস এর বাড়িতে মদ খাইতে। চার্জ ডিএফএস এর বাসায় গেছে, গিয়ে মদ খাইতে গেছে, আর জাতিকে দেখাচ্ছে যে ওরা আলোচনা করতে গেছে। আরে শুয়োরের বাচ্চা, তোরা ওখানে আলোচনা করতে যাবি কেন? তোদের অফিসে আসবে সে, চার্জ ডিএফএস তোদের কাছে আসবে, তোদের তো বিশাল অফিস আমরা দিয়ে রাখছি, তোদের অফিসে আসবে। আর তোরা শালা কাশিমবাজার কুটি ষড়যন্ত্রকারীরা, তোরা গেছে ওনার এখানে গিয়ে সংস্কার দেখাইতে। তার মানে কি বলছে? তোরা বলে দিচ্ছে আর সংস্কার মাস্কার দরকার নাই, জান 1 মাস সময় বাড়ায় দিছে। এদের লজ্জা করে না আমাদের, সময় মতো কাজটা করতে পারস নাই, অথর্ব কতগুলা। গালি দিলেও তো গালিটাকে অপমান করা হয়, ওদের গালি দিলেও গালিটাকে অপমান করা হয়, ওরাও পরিত হয় না। আমার কাছে অ্যাম্বাসেডার বাড়িতে কি কারণে গেলি সারা তোরা কাশিমবাজার কুটিতে? কেন তোরা যাবি? কোন যুক্তিতে যাবি? কোন বৈধতায় তোরা যাবি? তার সঙ্গে তোর সম্পর্কটা কি? আমেরিকান চার্জ অফিসের বাসায় যাওয়ার কোন যুক্তিতে যাবি তোরা, যদি ষড়যন্ত্র না করো দেশের বিরুদ্ধে? কেন যাবি তোরা? মানে এই প্রশ্ন থেকেও আমরা করি না, কারণ আমরা এমন হয়ে গেছি শালার, আমরা শালার নিজেরা হলার একটা জড়ো হয়ে গেছি। আমরা নিজেরা সারা মনে হচ্ছে যে আমি একটা মানুষ, এটাও আমরা ভুলে যাচ্ছি। আমরা সারা নিজেরাই কুত্তা মনে করতেছি। আমার নিজেরা মনে হচ্ছে আমিও একটা কুত্তার বাচ্চা, আমিও একটা শুয়ারের বাচ্চা। মানে আমাদের এমন একটা অবস্থায় গেছে যে আমরা সারা সবকিছু মেনে নেওয়া একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। কেউ কিছু বলি না। এই যে পত্র পত্রিকা আছে, বড় বড় পত্রিকা আছে, সম্পাদক সাহেব আছে, তাদের চোখে পড়ে না যে আমার দেশের একটা কমিটি, সেই কমিটি কেন যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের বাসায়? কেন যাবে? এই প্রশ্ন করার মতো কোন একটা মানুষ ভদ্রলোক বাংলাদেশে নাই। আমরাই তো খারাপ হয়ে গেছি, আমরা তো সব শুয়োরের বাচ্চা হয়ে গেছি। আমরাই তো খারাপ, খারাপ তোরা না। আমাদের যে আপনি বললেন না যে পাথরের করি, সব বেটা তো সব সময় তো খাইছস, রেদোনা খাইছস, তাও খাইছস, রেদোনা খাইছস, টাকা খাইছস, ওই পরিবেশ আমি ঠিক করতেছি, আমাকে সাহায্য কর, আমি অর্ডার দিয়ে দিছি, পরিবেশ পাথর বন্ধ করছি। আর ওদিক দিয়ে পুলিশ খাইছে, যায় বেটা রেদোনা না করছে, তোর পাথর নিয়ে যা, ট্রাক ঘুরে ঘুরে পাথর নিয়ে আসছে। আর এখন আমাকে স্টোরি, একটা নেরেটিভ বানাচ্ছে, এই পাথর নাকি ভাঙ্গা ইন্ডিয়ারা বানিয়ে গেছে গা। আরে বুদ্ধিমান, ইন্ডিয়া পাথর নিয়ে অনেক মেঘালয় কি করবে? ওই পাথর মেঘালয় নিয়ে কি করবে? ওই যে তোর এলসি, ওই এলসি কে শিল দেওয়ার জন্য পাথর নিতে হবে কেন? ওই এলসি কাগজ তো আইসা কাস্টমারকে শিল দিয়ে দেবে, এই পাথর এখান থেকে আমি নামাইছি ইন্ডিয়ার থেকে, ভাঙ্গা পাথর। বুদ্ধিমানরা এত কিছু শিখান কেন? আপনার তো বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষ। ইন্ডিয়া মেঘালয়তে পাথর নিয়ে কই যাবো? যেটা কমলা বেচতে পারে না, তারা তাদের দেশে কমলা, কারো পাহাড়ে কমলা তারা নিতে পারে না শিলং বাজারে, সেই কমলা বেচতে হয় এখানে, তাদের করলা বেচতে হয় এখানে, তাদের শাক সবজি বেচতে হয় এখানে, এইগুলা বন্ধু তারা উপরে উঠতে পারে না, বলেন? আর এখানে গাছ নিতে পারে না, কাঠ নিতে পারে না, বলেন? মেঘালয়ের কাঠ বিক্রি হয় বাংলাদেশে, এটা তো সবাই জানে। এখন এগুলো বলে কাকে বলবেন বলেন? আমরা নিজেরা হয়ে গেছি এটা। কাজে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী, এবং আমার তো ব্যক্তিগতভাবে শত্রু হয়ে গেছে, কারণ আওয়ামী লীগের মায়ের আমি খেয়েছি, পিটনা আমি খেয়েছি, জেল কেটেছি, 3 বার জেল কেটেছি আওয়ামী লীগের আমলে। এটা নিয়ে গল্প করি না, চাপা মারি না, আমরা খাটছি।
গত 15 বছরে আমরা কোনো বিজনেস পাই নাই, কোনো ব্যবসা পাই নাই, একটা ঠিকাদারি পাই নাই, একটা লাইসেন্স পাই নাই। কাকে বলবো এগুলো বলেন? একটা বিদেশে যাওয়ার সাহস পাই নাই। ইমিগ্রেশন বলতে স্যার আইসেন না, ইনসাল্ট হবেন, আমরা যাই নাই। এগুলো কাকে বলবো, কাকে বিচার দেব? কাজে এগুলো তো বলে লাভ নাই। আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি যখন যেখানে পারছি। আমি মুক্তির এজেন্ডা দিয়ে নির্বাচনে গিয়েছি। আজকে বিএনপির কে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আজকে এবি পার্টির লোকেরও বিএনপির গালাগালি করে। আজকে জামাত তো গালাগালি করেই। জামাত তোমার বন্ধু ছিল, জামাতের কথা নির্বাচনে গেলাম না। আজকে যদি 24 সনে নির্বাচনে গিয়ে যদি আমরা নির্বাচনে পরাজিত হইতাম, আজকে তো শেখ হাসিনার পতনের পরে সবচেয়ে বড় দাবিদার হইতাম আমরা, এই বিএনপি। আমি সংসদে হেরেছি, ফলে এই সংসদ সদস্য পদগুলো সব আমার হবে। চট্টগ্রামের মেয়রের পদ যদি ফিরে দিতে বাধ্য হয়, তাহলে 2024 নির্বাচনে করলে আমরা কি সংসদের বৈধ সদস্য হতাম না? বলেন। প্রেসিডেন্ট তো এস্টাবলিশ করে দিয়েছে সরকার, আমেরিকানরা করায় দিয়েছে। যদি শাহাদাত যদি নির্বাচনে হেরে গিয়েও মামলা করে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতনের পরে মেয়র হতে পেরেছে, তবে আমরা যদি বিএনপি যদি নির্বাচন করতো 2024 সনে, তাহলে আজকে 2024 সনের বিপ্লবের পরে এই সরকারের উত্তরাধিকার কে হইতো? শতভাগ বিএনপি হইতো, অন্য কোনো দাবি করার সুযোগে হইতো না। বিএনপি নেতৃত্বকে মেনে নিত। ওই কথা সেদিন আমি বলেছিলাম বলে আমি বহিষ্কার হয়েছি। আমার আজীবন বহিষ্কার থাকতে চাই, কারণ আমি আবার গেলে তো আবার বহিষ্কারই হব। আর যেহেতু আমার নির্বাচনে যাওয়ার ইচ্ছা নাই, যাব না, কাজে আর এই বহিষ্কার প্রত্যাহার হোক এটাও চাই না। এই জন্য আমি আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত। যে কোনো প্রশ্নের সঠিক জবাব ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো। এতে আমার শিরোচ্ছেদ হয়ে হোক, মাথা কাটা যাক হাত। আমি শুয়োরকে শুয়োরই বলবো, কুত্তাকে কুত্তাই বলবো, ভালো মানুষকে ভালো মানুষ বলবো, সম্মান করব, সালাম জানাবো। আক্তার ভাই, তাহলে না প্রশ্ন করব, ওই নির্বাচনে তাহলে কি আপনি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে থাকা উচিত, বা নির্বাচন থাকলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতা হবে, বা ওই বিশ্ব একটা মানে ওই বিশ্ব একটা নির্বাচন নিয়ে একটা পজিটিভ মনোভাব আসবে? আমার ব্যক্তিগত প্রকাশ্য মতামত হলো অবশ্যই আওয়ামী লীগকেও নির্বাচনের মধ্যে রাখতে হবে। আপনারা যদি শেখ হাসিনা বিচার করতে চান, আমরা বিচার করতে বিচার করেন, বিচারের প্রক্রিয়াকে স্বচ্ছ করেন, বিচারের প্রক্রিয়াটাকে আপনি স্বচ্ছ করেন, বিচারের পরিবেশ সৃষ্টি করেন, আসামিদের নিরাপত্তা দেন। অবশ্যই সবাই আওয়ামী লীগের লোকেরা আসবে, সারেন্ডার করবে। তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, তারা মেনে নেবে। আপনি তাকে বাধ্য করেন না আপনার বিরুদ্ধে যেতে। আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি, এটাকে অস্বীকার করতে চান, তাহলে আপনি দেশের শান্তি বিঘ্নিত করবেন, দেশ শান্তি টেকসই হবে না। কাজে আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত, অবশ্যই আওয়ামী লীগ এই নির্বাচনে আসুক, আমরা তাদের সাথে প্রতিযোগিতা করবো। বিএনপি ছাত্রদল, যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি 32 নাম্বার ঘিরে রেখেছে এবং সেখানে মিছিল করছে, উল্লাস করছে। আমি আজকে বিএনপির ভাইদের কাছে, তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। যে প্রশ্নটি হচ্ছে যে আপনারা আজকে যে কাজটি করতেছেন, যে কাজটি করছেন, আপনারা কি ভবিষ্যতে জিয়াউর রহমানের মাজার ভাঙ্গার জন্য, জিয়া রহমানের মাজার গুড়িয়ে দেওয়ার জন্য যেই সব কারণ দরকার, সেই কারণগুলো আপনারা তৈরি করছেন না? শুধু একবার ভেবে দেখেন তো যে আপনারা জিয়া রহমান মাজার ভাঙ্গা যে প্রেসিডেন্ট, সেটা আপনারা তৈরি করে যাচ্ছেন কিনা আজকে। আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ কি জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে? জিয়া রহমানের মাজার গুড়িয়ে দিয়েছে? দেয় নাই তো। আওয়ামী লীগ তো চাইলে পারতো কিনা? সেই সক্ষমতা ছিল কিনা? অবশ্যই ছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই রাজনীতিটা করে নাই। ইতিহাস মুছে ফেলার রাজনীতি আওয়ামী লীগ করে নাই। প্রতিহিংসার রাজনীতিটা আওয়ামী লীগ এভাবে করেন নাই। বারবার আপনারা এই প্রতিহিংসার রাজনীতিটা বাংলাদেশে জন্ম দিয়েছেন, বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতিটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আজকে আপনারা যে কাজটা করেছেন, আজকে আপনারা যেই দুঃসাহস দেখিয়েছেন, আপনারা কি করেছেন? আপনাদের ছেলেবেলে দিয়ে, ছাত্রদল, যুবদল দিয়ে আপনারা ধানমন্ডি 32 নম্বরে আজকে ওখানে পুরো ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ছেলেবেলারা ওখানে নাচানাচি করছে, গান বাজনা করছে।
একইভাবে ধানমন্ডি 32 নম্বর যখন গুড়িয়ে দেওয়া হয় বুলডেজার দিয়ে, আপনাদের ছাত্র দলের নেতারা, যুব দলের নেতারা, বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে জামাত শিবিরের সাথে, জঙ্গিদের সাথে মিলে ধানমন্ডি 32 নম্বর আপনারা ভেঙেছেন। ইশাক সাহেব সিটি কর্পোরেশনের বুলডেজার পাঠিয়েছেন। তার মানে কি করেছেন আপনারা? আপনারা জিয়া রহমানের মাজার বাংলে, যদি কোনোদিন জিয়া রহমান মাজার ভেঙে গুড়িয়ে কোনো কিছু ওইখানে যদি নির্মাণ করা হয়, তাহলে আপনারা এর জন্য কোনো জবাব দেওয়ার কোনো ভাষা আপনাদের থাকবে না। আপনারা টু শব্দটুকু করতে পারবেন না, কারণ আপনারা সেই রাস্তাটা খুলে দিয়েছেন, প্রতিহিংসা রাজনীতির রাস্তাটা। মনে রাখবেন 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন যদি ওই নির্বাচন যদি না করতেন, ধানমন্ডির মাগুরার নির্বাচন যদি না করতেন, মিরপুরের নির্বাচন যদি না করতেন, মাগুরা নির্বাচন যদি না করতেন, তাহলে বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসা রাজনীতিরা চালু হতো না। 15 আগস্ট যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতেন, তাহলে বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি চালু হতো না। 21 আগস্টে গ্রেনেড হামলা করে যদি বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলার চেষ্টা না করতেন, তাহলে বাংলাদেশে এই প্রতিহিংসা রাজনীতি চালু হতো না। কে এম হাসানকে বয়স বাড়িয়ে বিচারপতি করার, প্রধান উপদেষ্টা করার জন্য যদি জোর জবরদস্তি না করতেন, তাহলে নির্বাচন নিয়ে বাংলাদেশে এই ব্যবস্থা তৈরি হতো না। প্রত্যেকটি বার আপনারা বারবার বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতির বীজ আপনারা বপন করলেন। আজকেও আপনারা এই প্রতিহিংসার রাজনীতি বীজ আপনারা বপন করলেন। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিলেন, বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে আজকে আপনারা নাচানাচি করছেন। কেউ যেন বঙ্গবন্ধুর বাড়িতে যেয়ে যেন শ্রদ্ধা জানাতে না পারে, সেই জন্য আপনারা ওইখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন। মনে রাখবেন, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। একদিনের জন্য চোখের পানি জড়াবেন, দু চোখ দিয়ে পানি পড়বে, কান্না করবেন, হাউ মাউ করে কাঁদবেন, বলবেন আমরা কি করেছিলাম, আমরা কি ভুল করেছিলাম যে আজকে আমাদের উপরে এত বড় পানিশমেন্ট। সেই দিনটির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। কেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। জীবনের অধিকাংশ সময়, যৌবনের অধিকাংশ সময় সে জেলে কাটিয়েছে এই দেশের জন্য। নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবনের সুখ সব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করেছেন। আজকে তার বাড়িটা আপনারা ভেঙে দেন, তার কবরে আজকে তার স্মৃতিতে আজকে পুষ্পস্তবক অর্পণ করতে দেন না। এটি কি আপনাদের রাজনীতি? এই প্রতিহিংসার রাজনীতি আপনারা বাংলাদেশে চালু করেছেন। এই প্রতিহিংসার রাজনীতির ফল আপনাদেরকে ভোগ করতে হবে। যতবারই বঙ্গবন্ধুকে আপনারা খুন করেছেন, জিয়া রহমান কিন্তু বেঁচে থাকতে পারে নাই। বঙ্গবন্ধুকে আপনারা যেভাবে খুন করেছেন, জিয়া রহমান ঠিক একইভাবে খুন হয়েছে। আওয়ামী লীগের উপরে যতবার নির্যাতন করেছেন, ততবার সেই নির্যাতনের ফল আপনাদেরকে ভোগ করতে হয়েছে। 21 আগস্টে গ্রেনেড হামলা মেরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন। তারেক রহমান, আপনি কত বছর যাবৎ জেলের বিদেশের মাটিতে আছেন, বাংলাদেশে যেতে পারেন না, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনার মার কি পরিণত হয়েছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। আর ভবিষ্যতে বিএনপির নেতা কর্মীদেরকে আপনাদেরকে বলছি, আপনারা যদি সুষ্ঠু দ্বারা রাজনীতির পরিবর্তে আপনারা বাংলাদেশে যে রাজনীতির কালচারটা আপনারা চালু করছেন, এই রাজনীতির ফল একদিন আপনাদেরকেই ভোগ করতে হবে। এই রাজনীতির দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং কোনোদিন যদি জিয়া রহমানের মাজার ভেঙে গুড়িয়ে যদি চুরমার করে দেওয়া হয়, জিয়া রহমানের মাজার যদি বুলডোজার ভেঙে মিশিয়ে দেওয়া হয়, সেখানে যদি কোনো স্থাপনা নির্মাণ করা হয়, তাহলে এর জন্য আপনারা এই দায়ী থাকবেন। এর জন্য আপনারা টু শব্দ পর্যন্ত করতে পারবেন না। কারণ বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি, ঘুরিয়ে দেওয়ার রাজনীতি, স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়ার রাজনীতি, সেটা আপনারা চালু করেছেন। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। হিস্ট্রি উইল রিটার্ন। অবশ্যই আপনাদেরকে এর ফল ভোগ করতে হবে। মনে রাখবেন কথাটি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।